এই ট্রাইব্যুনালটাই বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটা সঠিক না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে বলতেছি, আমার দলের কথার উপরে আমার সম্মান আছে। আমার দলের কথা আমি সম্মান করি, আমি অসম্মান করি না, অসম্মতিও করি না। বিচারের দিকে আমি যাবই না। বিচার যা করছে তারা ঠিক করছে, বেঠিক করছে, এটা আপিলে গিয়ে আবার প্রমাণিত হবে। কারণ এখনো আপিলের সুযোগ তাদের আছে। বিচারের দিকে আমি যাবই না। কিন্তু বিচার যে কোর্টে বসে করা হলো, সেই কোর্টটা যে কনস্টিটিউট করা হলো, গঠন করা হলো, সেই কোর্টটাই আমি আইনের দৃষ্টিতে এবং মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, প্রথমত মুক্তিযোদ্ধার দৃষ্টিতে, দ্বিতীয়ত আইনের দৃষ্টিতে মনে করি এটা সঠিক না। আর সঠিক না হলে যে বিচার যে ট্রাইব্যুনালটাই সঠিক না, সেই ট্রাইব্যুনাল যত বিচারই করুক, একদিন না একদিন এটা প্রশ্ন উত্থাপিত হবে, কেন সঠিক না। এই ট্রাইব্যুনালটাতে এই নামে আরেকটা বিচার হয়েছে ৮ সনের পরে, যখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, এবং বিচারটা হয়েছে ১৯৭১ সনের যুদ্ধ অপরাধীদের বিচার। এবং সেই যুদ্ধ অপরাধীদের বিচারটা কেন হয়েছে? ১৯৭১ সনে ১৬ ডিসেম্বর ৯৩,০০০ পাক বাহিনী যখন সারেন্ডার করে, সেই সারেন্ডার পত্রে, ঘোষণাপত্রে লেখা ছিল, নিয়াজি যখন দস্তখত করে, জজ সিং অরোরার কাছে যখন তার রিভলভারটা সারেন্ডার করে এবং দস্তখত করে, সেখানে লেখা ছিল শুধু ৯৩,০০০ পাকিস্তানের সৈন্যের বিচার হবে না, বিচার হবে তাদেরকে যারা সহায়তা করেছিল, মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম, আলবদর, রাজাকার, আল শামস, দালাল। ওই যে ৭১ সনে যেটা লেখা ছিল, যেটা বিভিন্ন কারণে যে বিচারটা হয় নাই, এবং মেইনলি একজন ব্যক্তি যিনি এখন, যার বাড়িটা এখন ভেঙে ফেলা হচ্ছে, তার বাড়িটা একদম উড়াইয়া দেওয়া দরকার, এই দেশেই রাখার দরকার নাই। ৩২ নম্বরের বাড়িটা রাখাটা খুব খারাপ। কেন খারাপ আমি পরে বলবো এটা কেন খারাপ। এই লোকটাই আইসা বলল, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। এই ৭৩ সনেই কিন্তু এটা যুদ্ধাপরাধী ট্রাইব্যুনালটা হয়েছিল, ঠিক আছে, এটা হয়েছিল। এবং এসআর পাল ছিল সেই ট্রাইব্যুনালের ওই চিফ প্রসিকিউটর, সবিতা রঞ্জন পাল, ভারতবর্ষের বিখ্যাত লয়ার। এবং তার অ্যাসিস্ট্যান্ট ছিল ফকির শাহাবুদ্দিন এবং খন্দকার মাহবুব হোসেন। তারা কেউ আর এখন জীবিত নেই। সেইটা যে হয়েছিল, সেইটা হয়েছিল যুদ্ধ অপরাধীদের বিচার করার জন্য। একটা রাষ্ট্রে ২ দেশে যুদ্ধ হয়েছে, গোলাগুলি হয়েছে। আমি নিজে পাঞ্জাবির বুকে গুলি টিপছি, শত শত পাঞ্জাবি মারা গেছে, আমরা মুক্তিযোদ্ধারা মারছি, পাঞ্জাবিরা ৩০ লাখ লোক মারছে। একটি যুদ্ধের একটা মহাসমুদ্র ছিল, রক্তের মহাসমুদ্র। ওইটা কি বলে, এটা ওইটাই হলো আসল যুদ্ধ। এটা তো কোনো যুদ্ধ না, ৫ই আগস্ট কোনো যুদ্ধ না, দুই পক্ষে কোনো যুদ্ধ হয় না, এটা একটা গণ অভ্যুত্থান গণতন্ত্রের জন্য। কাজে ওইটার বিচার যেখানে হয়েছে যুদ্ধ অপরাধীদের, যেখানে যারা আমার দেশে ৩০ লক্ষ লোককে হত্যা করতে সাহায্য করেছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জতের প্রতি যারা অসম্মান করেছিল, আমার দেশের শত শত বুদ্ধিজীবী, মুনির চৌধুরী, গিয়াসউদ্দিন আহমদ, জিসি দেব সহ, শহীদুল্লাহ কায়সার, ডক্টর আলিম চৌধুরী, ডাক্তার ছিল বইলা, চোখের ডাক্তার, চোখ তুল্লা হত্যা করছিল। সেই যে বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতির সর্বনাশ করছিল, তাদের বিচার হয়েছিল এই কোর্টে। কাজে তাদের বিচার যে কোর্টে হয়েছে যুদ্ধপদে, এই বিচারটা এখানে হতে পারে না। এটা সবাই মনে না করলেও আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, এবং সমস্ত মুক্তিযোদ্ধা ভোট দিয়ে দেখেন, বাংলাদেশে যত মুক্তিযোদ্ধা জীবিত আছে সবাই বলবে এই কোর্টে না, আরো কঠিন বিচার হোক। আমি যারা ৭৫-এর মানে এটা কি বলবো, ৮ সনের পর থেকে যারা ৩ বার গণতন্ত্রের ভোট হইতে দেয় নাই, মানুষের গণতন্ত্রকে হত্যা করছে, সম্পদ লুট করছে, গুলি করে হত্যা করছে, ৫ই আগস্টের রক্তাক্ত করছে যারা, তাদের কঠিন বিচার হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা নেই। নট এই কোর্টে। ১, ২ হইল, যিনি বরের মা তিনি হলেন কনের মা, এটাও বৈধ। আমাকে বর করা হলো আর কনে যাকে করা হলে ২ জনের মাই এক, এই বিয়াটাও বৈধ। এর কারণ হলো, যিনি চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম,
উনি যুদ্ধ অপরাধীদের ডিফেন্সের লয়ার ছিলেন, আজকে তিনি হলেন প্রসিকিউটর। কাজে উনি যখন শপথ নিছেন যে আমি নিরপেক্ষভাবে আমি সবকিছু করব, রাগ অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া আমি সবকিছু করব, একটা মানুষ হিসাবে এটা সম্ভব না। কারণ তিনি যার পক্ষে ডিফেন্স করছিলেন তার অনেকগুলা লোকের ফাঁসি হয়েছে এবং তিনি সেই দলের সদস্য। তিনি রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতা ছিলেন এবং রাজশাহী ইউনিভার্সিটি শিবির এবং ছাত্রলীগ বা ওই ছাত্রমৈত্রী যখন হত্যা হয়েছে এটার আসামি ছিলেন উভয় পক্ষে। সানারানারা ছিল, বাদশারা ছিল, আবার শিবিরও ছিল। উনি সেই খুনেরও আসামি। উনি শিবির করতেন। যারা প্রসিকিউশনের সাহায্য করতে সব শিবিরের লোক। জজ কোনো দলের আমি বলি না, জজকে আমি সালাম জানাই, কিন্তু যারা প্রসিকিউশন করছে এবং ডিফেন্সে ছিল সব হইল বরের মা এবং কনের মা একই। কাজে এইটা একটা প্রহসন। উনি না হইলেও চলতো, অন্য কাউকে এখানে প্রসিকিউটর করা যেত। এই কারণে আমি আরো বলিনি আপনাকে, শুনেন, না হলে না কথা বলতে দিতে হবে, নাহলে ডাইকেন না। আসলে বিরতি নেবার সময় আমি শেষ, আমি কথাটা বলে ফেলি। এই কারণে যদি কোনোদিন প্রশ্ন উঠে যে কোর্টেই সঠিক না, একটা শুধু রিট হবে, এটা হবেই গণতন্ত্র দেশে আসলে, সেটা বিএনপি ক্ষমতা আসুক আর যে আসুক, এই রিটটা যখন হবে সঠিক, হাইকোর্ট সুপ্রিম কোর্ট যখন হবে, এই রিটে বলে দিবে এই কোর্টটা সঠিক ছিল না। তখন কি যে সঠিক ছিল না যে কোর্ট, সেই কোর্টের বিচারটা কি সঠিক? জিনিসটা এই জায়গাতে চলে যেতে পারে বলে আমি আশঙ্কা করতেছি। আপনি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তাদের প্রশ্ন উত্তরটি নিতে চাই। দর্শক স্বাগত জানাচ্ছি। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি সাতকানিয়া, চট্টগ্রামের 15 আসন সাতকানিয়া থেকে বলতেছি। জি, ওয়ালাইকুম সালাম, আপনার প্রশ্নটি করবেন। তা আমার প্রশ্নটা হতো, আজকের প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, তারপরও দয়া করে অনুগ্রহপূর্বক আমার প্রশ্নটার উত্তরটা দিবেন। কেননা আমি অনেকবার কল করেছি, কখনো রিটার্ন কল পাই নাই, এই আজকেই পেলাম। জি, একটু বলবেন আমার দায়িত্ব। আপনার প্রশ্নটি করবেন। দিলাম ফাঁসি রায়ের দিনেই আমি এই কলটা ওখান থেকে দেখছিলাম। তা আমার প্রশ্নটা হলো, শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ রেহানা বলা হয়, শেখ পরিবার তো আমাদের বাংলাদেশে শেখ কথাটা নাই। শেখ কথা আছে আপনার আরব কান্ট্রিতে, বাংলাদেশে শেখ কথা ওইটা নাই। শেখটা আক্রমণ করতে গেছে। আর কোন প্রশ্ন আছে আপনার কাছে? ওইটা কি শিখ থেকে কি শেখ হয়ে গেছে? শিখকে বিক্রি করে। অসংখ্য ধন্যবাদ, থাকুন আমাদের সঙ্গে। আর একজন দর্শক আছেন আমাদের সঙ্গে, তার প্রশ্নটি নিতে চাই। দর্শক স্বাগত জানাই। কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। আমি মনিরাদা বলছি। বলবেন। আমার প্রশ্ন দুইজন অতিথির কাছে। 5 আগস্ট 2024-এর পরে, আজকে রায়ের পরে আমাদের রাজনীতিবিদরা কিংবা রাজনৈতিক দলগুলা এখান থেকে শুধু কি শিক্ষা পাইছে? কারণ তারা ইতিহাসে আজকে ঐতিহাসিক রায় হয়েছে, ওই হয়েছে, এই ছাড়া ওনারা কি শিখেছেন? গত 1.5 বছরে ওনাদের সব দলগুলোদের হিস্ট্রি দেখেন, চান্দাবাজি থেকে শুরু করে, তাহলে ওনারা কি শিখেছেন? এক। আমার 2 নম্বর আর একটা ছোট প্রশ্ন আছে, সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কি আইন চেঞ্জ হয়ে যায় নাকি? যেমন এই কোর্ট থেকে আপনার আজহারউদ্দিন সাহেবকে ফাঁসি দেওয়া হলো, আবার এটা সরকার চেঞ্জের সাথে সাথে রিভিউ হয়ে চেঞ্জ হলো। অতএব আমাদের আইনগুলো কি সরকারের সাথে রিলেটেড কিনা যদি একটু বুঝে বলতো একটু ভালো হতো। আপনি থাকুন আমাদের সঙ্গে, আপনার প্রশ্ন নিশ্চয়ই আমরা নিব। আমি একটু সৌরভ হাসান ভাই আপনার কাছ থেকে একটু প্রতিক্রিয়া জানতে চাই, রায়টা কেমন দেখলেন সেটা নিয়ে একটু জানতে চাইবো। আর প্রত্যর্পণ চুক্তির কথা যেটি বলা হচ্ছে, আমাদের উপদেষ্টা আসিফ নজরুল তিনি বলেছেন যে শেখ হাসিনা প্রত্যর্পণের জন্য তারা আবারও ভারতের কাছে চিঠি লিখবেন। এর আগে যেটি লেখা হয়েছিল সেটি ভারত গ্রহণ করলেও সেটি কোনো প্রত্যুত্তর দেয়নি। এখন তাদের অবস্থান পরিবর্তন হতে পারে কিনা ভারতের, সেটি একটু জানতে চাই। তার আগে যে দ্বিতীয় যে দর্শক তিনি যে প্রশ্ন করলেন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করি। যে 5 আগস্ট এত বড় গণ অভ্যুত্থান, এত মানুষ জীবন দিল, তারপর রাজনীতিকরা কতটা শিক্ষা নিল। আমরা তো প্রতিদিনই দেখি ঝগড়াঝাটি, ওর বিরুদ্ধে বিষোদ্গার, বাক্যবাণে জর্জরিত করা, এবং কখনো কখনো সেটা শালীনতার সীমা ছাড়িয়ে যায়। আর সুতরাং তারা শিক্ষা কতটা নিয়েছে আগামী নির্বাচন এবং নির্বাচনের পরে যে সরকার আসবে, তখন আমরা দেখতে পারবো যে তখন সরকারি দল ও বিরোধী দলের সম্পর্কটা কীরকম হয়, বা কে কাকে শোনে, কে কাকে মানে। এটি হচ্ছে। দ্বিতীয় হচ্ছে যে আদালতে রায় হয়েছে, কিন্তু রায়ের আপনি যেটা বললেন
যে এর আগে তো এই যুদ্ধাপরাধ মানবতা বিরোধী মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগ সরকারের সময় অনেকের ফাঁসি হয়েছে, এবং সেটা নিয়ে আওয়ামী লীগ সরকার চলে যাওয়ার পর কিন্তু সেটা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং একজন আসামি যার মৃত্যুদণ্ড তখন মৃত্যুদণ্ড যখন তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছিল, কিন্তু তিনি এই আমরা দেখলাম ক্ষমতার পালাবদলের পর কিন্তু তিনি খালাস পেলেন। এখন এই প্রশ্নটা, এবং ফজলু ভাই যে কথাটাই বলছেন যে আদালত গঠনটাই যদি সঠিক না হয় তাহলে পুরো বিচার প্রক্রিয়াটাই কিন্তু প্রশ্নবিদ্ধ হবে। আদালত যে রায় দিয়েছে সেই রায়ের ব্যাপারে আমাদের কোনো কথা নেই, কারণ আদালত বিচার বিশ্লেষণ করে তথ্য প্রমাণ সাক্ষ্য ইত্যাদি নিয়ে, কিন্তু আমাদের ভয় লাগে এই আদালত যখন এই রায় দিয়েছেন যে শেখ হাসিনা গুলির নির্দেশ দিয়েছেন, তিনি কথোপকথন তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বা সাবেক আইজিপির সাথে বা সাবেক কোনো রাজনৈতিক দলের নেতার সাথে কথোপকথনে এইসব বলেছেন যে তাদেরকে শেষ করে দাও, নির্দেশ দাও। কিন্তু এই বিচার যখন চলে তখন ঢাকার পুলিশ কমিশনার যখন বলেন যে যারাই বোমা বিস্ফোরণ ঘটাবে, যারা বাসে আগুন দেবে তাদেরকে গুলি করে হত্যা করতে হবে। মানে এই দুই নির্দেশের মধ্যে পার্থক্যটা খুব আমি বুঝতে পারি না। হ্যাঁ, এখন একজন হয়তো সাবেক প্রধানমন্ত্রী, আরেকজন হচ্ছে বর্তমান পুলিশ কর্মকর্তা, এটি একটি বিষয় যে আইন। আরেকটি হচ্ছে যেদিন এই দণ্ড হলো, সাবেক প্রধানমন্ত্রী বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড হলো, সেদিন 32 নম্বর কি ক্ষতি, 32 নম্বর কি মানে অপরাধ করলো। সেদিনও 32 নম্বর বুলডোজার নিয়ে যে সেটা ভেঙে দেওয়ার জন্যে একদল লোক সেখানে গেল, পুলিশ এবং সেনাবাহিনী আজকে অন্তত করেনি, মানে তাদেরকে প্রতিরোধ করেছে বা তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে। এর আগে দুবার কিন্তু ওই বাড়ি ভাঙা হয়েছে। একটা বাড়ি, এবং যেটি বঙ্গবন্ধুর নামে জাদুঘর ছিল, জাদুঘরে কি থাকে, ঐতিহাসিক নিদর্শন, তার ছবি, তার জামা কাপড় ব্যবহৃত, এবং এইখানে পরিবারের কি বলে শিশু সন্তান সহ বঙ্গবন্ধু সপরিবারে মারা গেছে। মানে এবং সেই মৃত্যুর সেটি যে সামরিক অভ্যুত্থানের কারণে হয়েছে সেটা কিন্তু তখনকার সেনা নেতৃত্ব স্বীকার করেনি, এবং তাদের বিচার হয়েছে, যদিও সবার বিচার কার্যকর হয়নি। এখন এই যে বিচার প্রক্রিয়া, দ্বিতীয় আপনি বিচার প্রক্রিয়ার যদি প্রশ্নবিদ্ধ হয় বিচার প্রক্রিয়া, আর দ্বিতীয় হচ্ছে আমি যে প্রশ্নটি করেছিলাম মাননীয় আইনজীবীর কাছে, যে যদি সবাই অপরাধ স্বীকার করতেন তাহলে সবারই 5 বছর জেল হতো, শাস্তি কম হতো কিনা? না, 5 বছর জেল আর মৃত্যুদণ্ড তো এটা কম বেশি না, এটা আকাশ পাতাল পার্থক্য। দ্বিতীয় হচ্ছে ভারতের কথা প্রশ্ন আসছে। এখন এটি ভারত তাদেরই, আমরা বিচারের আগে, রায়ের আগে যেমন বাংলাদেশ থেকে তাকে ফেরত পাঠানোর আবেদন জানানো হয়েছে, একাধিকবার চিঠি দেওয়া হয়েছে, তারা কোনো উত্তর দেননি, এবং তারা এক ধরনের রাষ্ট্রীয় মর্যাদায় আছেন তিনি। সেখান থেকে তিনি কিন্তু এই বিচার নিয়ে প্রশ্ন করেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচার নিয়ে প্রশ্ন করেছেন, বিচারের ন্যায় বিচার পাবেন না, এটা পূর্ব পরিকল্পিত ইত্যাদি বলেছেন, এবং বলেছেন যে যদি তিনি তখনই ফিরবেন যখন মনে করবেন যে ন্যায় বিচার পাবেন, এবং আওয়ামী লীগ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। সুতরাং এখন ভারতের উপর নির্ভর করতে হবে যে তারা কিভাবে প্রতিক্রিয়া দেয়। তারা একটি প্রতিক্রিয়া দিয়েছে, বাংলাদেশের জনগণের সঙ্গে তারা আছেন। এখন বাংলাদেশের জনগণ বলতে তো বিএনপি সমর্থক আছে, জামাত ইসলামের সমর্থক আছে, আওয়ামী লীগ সমর্থক আছে, এবং কোন দলের সমর্থক নাই এই জনগণও আছে। এখন তারা কাদের পাশে আছে সেটাও টেকনিক্যাল উত্তর দিয়েছে আর কি। হ্যাঁ, খুবই কৌশলী উত্তর। জি, আমি একটু ফজলু ভাই আপনার কাছে একটু আসতে চাই। একজন দর্শক যে প্রশ্নটা করেছিল যে আমাদের দেশে কি সরকার চেঞ্জ হলে আইনও চেঞ্জ হয়ে যায়, তিনি এই প্রশ্নটা জানতে চেয়েছিলেন, সেটা উত্তর দিতে চাইবেন কিনা? এটা হলো কঠিন সত্য বলছেন, এটাই সত্য যে আজহার সাহেবের
আজহারুল ইসলামের মৃত্যুদণ্ড হয় শেখ হাসিনা থাকলে, আবার ইউনূস সাহেব থাকলে তার খালাস হয়ে যায়। মৃত্যুদণ্ড বাদ দিয়ে মুক্তি হয়। এরকম আরো অনেক আছে। শেখ হাসিনা থাকলে যে বাবর সাহেব, সালাম সাহেবদের মৃত্যুদণ্ড হয়, তারা আবার সরকার পরিবর্তন হলে হাইসা হাইসা জেলখানা থেকে বেরিয়ে আসে। তাই উনি যে কথাটা বলছে এটার মধ্যে বাস্তবতা আছে। সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে বিচার পরিবর্তন হয়। এবং আমি খুব সৌভাগ্য বা দুর্ভাগ্যক্রমে এমন একটা জায়গাতে আছি, গত 48 বছর যাবত বাংলাদেশের সর্বোচ্চ আদালত। আমি এখন সিনিয়র অ্যাডভোকেট বাংলাদেশের, সবার চেয়ে সিনিয়র। কামাল হোসেন স্যাররা, আমিরুল ইসলাম স্যাররা কেউ আসেন না, এখন আমরাই সিনিয়র। 78 বছর বয়স। আমি যে আইন দেখি হাইকোর্টে, সুপ্রিম কোর্টে, আল্লাহ মাফ করুক, এপিলেট ডিভিশন, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যেটা আছে, আল্লাহ মাফ করুক। যে দেশে বিচার নাই সেটা কোনো দেশ না। সার্বভৌমত্বের জন্য বিচার ব্যবস্থাটা হলো সবচেয়ে নেসেসারি কন্ডিশন। জুডিশিয়ারি, ন্যায় বিচার, এটা অনুপস্থিত। এটা আমি বলতে পারি না এই কারণে যে আমাকে বলবে যে ফজলুর রহমান এত কিছু। এটা আমার এই দেশটা কেন সৃষ্টি করছিলাম আমি জানি না। আগে যদি আমি জানতাম যে এই দেশটা সৃষ্টি করলে 54 বছর পরে এই অবস্থা হবে, এটা তো কোনো দেশ না। শেখ হাসিনার আমলে যদি ফেসিজম কেউ বলেছিল আমি স্বীকার করব, আমিও বলছি। স্বৈরাচার ছিল আমি স্বীকার করব, ইলেকশন ছিল না, লুট ছিল, স্বীকার করব। কিন্তু শেখ হাসিনার আমলে দেশ ছিল, এখন দেশও নাই। দিস ইজ নট এ কান্ট্রি। এটা কোনো দেশ না, এইটা কোনো দেশ না। আমি আবারও বলতেছি, এইটা কোনো আমার মুক্তিযুদ্ধের দেশ, এটা না। এটাতে কেউ বিপদে পড়লে কে কোথায় যাবে কেউ জানে না। এটাতে কোনো নেতৃত্ব নাই, এটাতে কোনো আইন নাই, কোনো আদালত নাই, এটাতে কোনো জীবনের কোনো নিরাপত্তা নাই, মানুষের কোনো সম্মান নাই, কিচ্ছু নাই এখানে। এখানে মানুষ বাইচে আছে আল্লাহর রহমতের উপরে, নাহলে বাইচে থাকারও কথা না। ইচ্ছা করলে একদল লোক এই রাস্তায় বাইরে সব লুটপাট করতে পারে, কেউ আইসা বলবে না তোমরা কেন লুটপাট করো। ইচ্ছা করলে 10টা ছেলে একটা কলেজ থেকে বাইরে বা ইউনিভার্সিটি বাইরে গুলশানে যে কোনো বাসায় বলতে পারে, এই তোমরা তো ফ্যাসিস্টের সহযোগী, তোমরা ঘর থেকে বাইরো, তো আমরা যা আছে দেখি, তোমাদের বাসায় লোক আছে, স্বর্ণ মানে যা আছে সব লুট করবে। আর লুট করার সঙ্গে যদি মনে করে এতেও আফসোস মেটে নাই, তে ঘরের যে নারীরা আছে এরা টান্দা নিয়ে এলো, কেউ বলবে না কারণ নারীকে সাথে নিয়ে যাও। কাজে এইটা কোনো দেশ না ভাই, আমি কাউকে দোষটা আছি না, এটা আমার কপালের দোষ। আমি আপনার কাছে আরেকটি প্রশ্ন একটু রাখতে চাই, যে এই যে রায়টা হলো, এটা নিয়ে রাজনৈতিক দলগুলো বললো যে এটা রাজনীতিবিদদের জন্য বা রাজনৈতিক দলগুলোর জন্য একটা শিক্ষা হয়ে থাকবে। মানে আপনার কি মনে হয় যে এখান থেকে শিক্ষা পেলো রাজনৈতিক? তা তো নিশ্চয়ই। ইউনূস সাহেবের যে বলছে যে কেউ বিচারের ঊর্ধ্বে নয়, এটা প্রমাণ হইল। এই কথাটা যদি জনাব ইউনূস সাহেব মনে রাখে, আমার চেয়ে খুশি আর কেউ বেশি হবে না। ও আর যারা আছে ওনার সঙ্গে, ওই যে বিদেশ থেকে যে আইছে বিদেশি নাগরিক, বাংলাদেশের নতুন রবার্ট ক্লাইভ যারা, কালো রবার্ট ক্লাইভ যারা আইছে, মার্কিন নাগরিকরা, এরা যাতে বাপের বেটা হইলে বাংলাদেশে থাকে। এবং আমি তাদের ব্যাপারে বলি, যেমন ইউনূস সাহেব যেটা বলছে, তোমরাও শিখো, কিন্তু আপনারাও শিখেন যে কেউই বিচারের ঊর্ধ্বে না, এটা প্রমাণ হবে। এই দেশ কিন্তু শেষ হয়ে গেছে, আমি আপনাকে বললাম। এবং একটা দেশের একমাত্র এখন বাঁচতে পারে, একমাত্র মানে একটা রেল লাইনে দেশটা উঠতে পারে, না চললেও রেল লাইনে ট্রেনটা দাঁড়াইতে পারে একমাত্র 26 সনের প্রথমার্ধে ইলেকশন একটা হইলে, যে কোনো ধরনের ইলেকশন, সেটা সার্বিক হোক, সেটা সবাইকে নিয়ে হোক, অথবা বিএনপি জোট, জামাত ইসলাম হোক, কিন্তু একটা ইলেকশন হইলে পরে একমাত্র মানুষ বলতে পারবে আমাদের একটা আপাতত একটা গভর্নমেন্ট আছে। আর তা না হইলে কি হবে আমি জানি না। যে দেশে গৃহযুদ্ধ হয়েছে, সিভিল ওয়ার হয়েছে, যে জাতির জীবনে তারা জানছে। 42 বছর পর্যন্ত যখন বস্তিতে ঘুমাইছে হয়েছে, যখন পালের নিচে ঘুমাইতে হয়েছে, ছেলেরা যখন বুকের সমস্ত হাড্ডি বেরিয়েছে, ওই বিমান থেকে কি রুটি পড়বে কিনা পোড়া রুটি খাওয়ার জন্য, আল্লাহ না করুক বাঙালি জাতির জীবনে যাতে এটা না আসে। এবং এটা আনার যদি আসে, তাহলে একমাত্র এখন যে রাজাকার শক্তি, আলবদর শক্তি এবং স্বাধীনতা বিরোধী শক্তি, এরা হবে এটার জন্য দায়ী। কারণ এরা বাংলাদেশ চায় না, এরা চায় বাংলাদেশ এইরকম হয়ে আস্তে আস্তে পাকিস্তানের দিকে চলে যায়। সোহেব হাসান ভাই, আপনার কাছে আসি। অনেকে বলছে যে মৃত্যুদণ্ড হওয়ার কারণে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাটা অনেকটা কমে গেল, আপনার কাছে কি তাই মনে হয়?
আমি ব্যক্তিগতভাবে এটি যখন যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে তখনও বলেছি ব্যক্তিগতভাবে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কারণ মৃত্যুদণ্ডই একমাত্র শাস্তি নয়। এজন্য ইউরোপ এবং পৃথিবীর 90টিরও বেশি দেশে মৃত্যুদণ্ড রহিত। যুক্তরাষ্ট্রের কিছু রাজ্যে মৃত্যুদণ্ড আছে, কিছু রাজ্যে নেই। ইউরোপের প্রায় সব দেশে মৃত্যুদণ্ড রহিত, যে কারণে কানাডা থেকে যে বঙ্গবন্ধু হত্যা মামলার আসামিকে নিয়ে ফেরত আনা যায়নি। মাত্র 55টি দেশে মৃত্যুদণ্ড চালু আছে, তার মধ্যে বেশিরভাগ দেশে মানে মৃত্যুদণ্ড কার্যকর হয় না। আচ্ছা, আরেকটি কথা আপনি সাবেক প্রধানমন্ত্রী সম্পর্কে বললেন। আমি দুটি ভাষ্য পেয়েছি। ফজলু ভাই আমাকে মানে কারেকশন করে দিতে পারেন। একটা হচ্ছে যে বাংলাদেশে এ পর্যন্ত কোনো নারীর মৃত্যুদণ্ড কার্যকর হয়নি। আরেকটি তথ্য পেয়েছি, একজন মাত্র নারীর কার্যকর হয়েছে। কোনটা সঠিক আমি জানি না। তো সুতরাং নারী প্রধানমন্ত্রী নারীর বাংলাদেশে অনেক নারীর মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু সেটা কার্যকর হয়নি। আপিলে উচ্চ আদালতে সেটি যে কোনো ভাবে মাফ হয়ে গেছে, অথবা মৃত্যুদণ্ড কার্যকর করার আগেই তিনি মারা গেছেন বা স্বাভাবিক মৃত্যু হয়েছে। তো সুতরাং একজন সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফিরে আসা, মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড হওয়ার পর ফিরে আসার সম্ভাবনা তো খুবই ক্ষীণ। জি, আমি ফজলুর রহমান আপনার কাছে আসি। নির্বাচনের পর যে সরকারটা আসবে সেই সরকারকে এই রায় কার্যকর করবে এমন প্রশ্ন অনেকেই করছেন, নাকি হাওয়া আবার বদল হয়ে যাবে? হাওয়া বদল হয়ে যাবে কিনা আমি জানি না, কিন্তু একটা জিনিস, ইতিহাস তার গতিপথে এক ডাইরেকশনে কোনোদিনই চলে নাই কোনো ইতিহাস। 100 বছর পর্যন্ত মীর জাফরের পথে বাংলাদেশ চলছে। সেই লর্ড ক্লাইভ থেকে ধরে লর্ড কর্নওয়ালিস থেকে ধরে করে শেষ পর্যন্ত 100 বছর। কিন্তু 1857 সনে আইসেই বলছে মীর জাফর বিশ্বাসঘাতক, সিরাজউদ্দৌলা দেশপ্রেমী। ইতিহাস বদলে গেছে। ইয়াজিদ ইমাম হুসেনকে হত্যা করে 93 বছর পর্যন্ত উমাইয়ারা অপরছে, শুক্রবারে কি পড়ে খুতবা পড়ছে, আর সুলতান ও জিল্লুল্লাহ, সুলতান আর এই এরা হইল হাসিমিরা হইল অভিশপ্ত, মানে আমার নবীর বংশ। এখন কি আপনি মনে করেন যে ইয়াজিদেরা হইল আর সুলতান ও জিল্লুল্লাহ আর নবীর বংশ, ইমাম হুসেনরা অভিশপ্ত? কাজে ইতিহাস একই পথে থাকে না। ইতিহাস থাকে সেই পথে যেটা সত্য, যারা সত্যের পথে চলে তাদের পক্ষে ইতিহাস থাকে। শেখ হাসিনার এই শাস্তিটা পাওয়ার অর্থ হইল শেখ হাসিনার মনে যাতে থাকে যে আমি 15 বছর কাজটা ভালো করিনি। আর ওই যে ফাঁসির কথা বলেন, আমার 3 জন ফাঁসির আমার দলের বাবর সাহেব এবং সালাম সাহেব দুইজনেই নমিনেশন পাইছে, এবং নমিনেশন পাই এমপি হইলে দুইজনেই মন্ত্রী হইব। এটা হলো পরিবেশের উপরে নির্ভর করে। হোয়ার দেয়ার ইজ পাওয়ার দেয়ার ইজ এভরিথিং। হাওয়া বদল হতে পারে এমন সম্ভাবনা দেখছেন। ইংরেজিতে একটা কথা আছে, ভিক্টরি হ্যাজ সো মেনি ফাদার্স, ডিফিট ইজ অরফেন। জয়ের অনেক বাপ আছে, পরাজয় হলো এতিম। যদি কোনো সময় ভিক্টরি আসে শেখ হাসিনা বা আওয়ামী লীগের, তখন দেখবেন কোনো কিছুই নাই।